This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এখন সময় দুপুরের বিতর্কে। আমার সঙ্গে অতিথিরা আছেন, কিন্তু তার আগে দুটো ছবি আপনাদের দেখাতে চাইবো। দুটোই এই শহরের ছবি, একটা নবান্নের সামনের ছবি আর একটা কালীঘাটের ছবি। দুটোই বিক্ষোভের ছবি, দুটোই প্রতিবাদের ছবি। চাকরি চেয়ে কালীঘাটে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা রাস্তায় শুয়ে পড়েছেন এবং এটা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব বেশি দূরে নয়। অন্যদিকে নবান্নের কাছে, নবান্নের যে আমাদের মূল প্রশাসনিক ভবন রাজ্যের, তার খুব কাছে নবান্ন বাস স্ট্যান্ডের কাছে ডিএ আন্দোলনকারীরা। কোর্টের অনুমতি নিয়ে নবান্নের সামনে ধর্নায় বসেছেন এখনো বসে রয়েছেন যারা ডিএর আন্দোলনকারী তারা। কিন্তু রাজ্য আবার পাল্টা কোর্টে গিয়েছে, ডিভিশন বেঞ্চে। যে সিঙ্গেল বেঞ্চ অনুমতি দিলেও ডিভিশন বেঞ্চে যাতে নাকচ হয়ে যায়, তাতেও ধাক্কা খেয়েছে রাজ্য। ডিভিশন বেঞ্চে নাকচ হয়নি, কিছুটা কাটছাট করা হয়েছে সময়সীমার মধ্যে, কিন্তু সকাল থেকে সেখানেও টানটান নাটক। ধর্নাকারীরা বসতে গেলেই, যারা ডিএ নিয়ে ধর্নায় বসছেন তারা বসতে গেলেই পুলিশ তাদের সরিয়ে দেয় বিভিন্ন জায়গায়, এখানে নয় ওখানে, ওখানে নয় সেখানে। তারপর তারা কোনো একটি জায়গায় বসে যখন আন্দোলন শুরু করেন, তাতেও সমস্যার সমাধান হয়নি। কিন্তু ডিএ আন্দোলনকারীরা কি বলছেন শোনানোর আগে আইনজীবী কি বলছেন শোনান। রাজ্যের আবেদন ছিল নবান্ন থেকে সরানো, সেটা আলটিমেটলি পারেনি। শুধু চিফ জাস্টিস যেটা ক্রিসমাস আসছে বলে, ক্রিসমাস ভ্যাকেশন পড়ছে বলে টাইমটা একটু শর্টেন করেছেন, সেটা আমরা মেনেও নিয়েছি। বিকেল 4টে পর্যন্ত কালকে, যেটা রোববার পর্যন্ত ছিল। আর বাকি সিঙ্গেল বেঞ্চে যা অর্ডার ছিল তাই বহাল থাকবে। যে দাবিগুলো আছে সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য আসেনি। সুতরাং যে লড়াই চলছিল সেই লড়াই চলবে। রাজ্যের যুব সমাজ এবং কর্মচারীদের কাছে একটাই কথা বলার, যে আমরা যে ঠিক পথে আছি, কার্যক্রম ঘটনাক্রম সেটা প্রমাণ করছে। আন্দোলনকে শক্তিশালী করুন, লোকসভা ভোটের আগে আমরা জয়লাভ করি ময়দান ছাড়ব। পুলিশ অ্যাকচুয়ালি প্রভোগ করছে যাতে এই মঞ্চটা তুলে দেওয়া যেতে পারে। পুলিশ চাইছে ইচ্ছাকৃত একটা ঝামেলা বাঁধানোর, বারে বারে আসছে এই নিয়ে। এই একবার করে শাউটিং করা যাবে না, কখনো বলছে বক্স বাজানো যাবে না, বিভিন্ন অছিলায় চাইছে এই মঞ্চটাকে তুলে দিতে। শুনলেন তো, গতকালই 4% ডিএ বেড়েছে এ রাজ্যের সরকারি কর্মচারীদের, কিন্তু তারপরও ফারাক রয়ে গেছে 36%, কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে। এখান থেকে আন্দোলনকারীরা বলছেন 4% বাড়লেও আন্দোলন চলবে, কারণ তারা সমহারে ডিএর দাবিতে আন্দোলন করছেন। আমরা কথা বলেছিলাম মহুয়া, তিনিও একজন ডিএ আন্দোলনকারী, তিনি গিয়েছিলেন আজ ওখানে। কি বলেছেন TV9 বাংলাকে শোনাবো। এটাকে আমরা আমাদের একরকম জয় বলেই মনে করছি, কারণ এখানে নবান্ন জবে থেকে তৈরি হয়েছে, তারপর থেকে এত বছর ধরে এখানে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো সংগঠন, কোনো ইউনিয়ন কেউ এখানে এসে অবস্থান করার, প্রতিবাদ জানানোর সুযোগ পায়নি। সেটা সংগ্রামী যৌথ মঞ্চ আজ করিয়ে দেখিয়েছে। এর আগে হাজরা মোড়ে সংগ্রামী যৌথ মঞ্চ, যেখানে হাজরা মোড়েও যেখানে 144 ধারা জারি করে রেখেছিলেন উনি, মানে এই জায়গাটাকেও সেইভাবে উনি একটা দুর্গের মতন তৈরি করে রেখেছিলেন। এখানে প্রবেশে বাধা, কারণ সাধারণ মানুষের প্রবেশ এখানে রুদ্ধ, কিন্তু সেইটা আজ সংগ্রামী যৌথ মঞ্চ সেই দরজাটা খুলে দিয়েছে সাধারণ মানুষের জন্য। এবং আগামী দিনেও আরও এইভাবে আমরা এসে যে সরকারের কাছে যাওয়ার এবং সুযোগ পাবো, এটা আমাদের বিশ্বাস, এবং সেই সুযোগটা সংগ্রামী যৌথ মঞ্চ এনে দিয়েছে। আজ 72 ঘন্টা কন্টিনিউয়াসলি এখানে অবস্থান করার একটা আমাদের ছিল। প্রথমে আমরা পেয়েছিলাম এই সুযোগ, আদালতের আমরা অনুমোদনেই এখানে এসেছিলাম ডিভিশন বেঞ্চে, তারপরে এইটার মামলা ওঠে এবং সেখানেও আমাদের এক প্রকার জয় বলেই মনে করছি যে এটা কালকে বিকেল 4টে পর্যন্ত আমাদের অবস্থানের আমরা অনুমতি পেয়েছি, তো অবশ্যই এটা আমাদের একরকম জয়। চলুন এবার এখানে যারা উপস্থিত আছেন সেই অতিথিরা কি বলছেন আমি আলাপ করাই একে একে। শতরূপ ঘোষ আমার ডান দিকে রয়েছেন, সিপিআইএম নেতা, রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায় আমার সঙ্গে রয়েছেন, বিজেপির নেতা অঙ্কন দত্ত আমার সঙ্গে রয়েছেন, বাইরে থেকে কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এছাড়াও রয়েছেন দুই আন্দোলনকারী, একজন ডিএর আন্দোলনকারী চন্দন চট্টোপাধ্যায়, অন্যজন এসএলএসটির চাকরি প্রার্থী দেবযানী মণ্ডল। আজকে কিন্তু এসএলএসটিরও
খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ব্রাত্য বসুর দফতরে। সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমরা সেদিকেও নজর রাখবো। সকলকে স্বাগত দুপুরের বিতর্কে। আমি প্রথমেই চন্দনবাবু আপনার কাছে আসি। গতকালই 4% ডিএ বাড়লো, যদিও আপনাদের এই ধর্ণা কর্মসূচি নবান্নের সামনে তারও আগে থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি, কিন্তু মুখ্যমন্ত্রী যতটা করে পারছেন তিনি দিচ্ছেন, এরপরও আপনারা অবস্থানে অনড় কেন? দেখুন, আমার বকেয়া 40 টাকা, দিয়েছে মাত্র 4 টাকা, 36 টাকা বাকি। কি করে মেনে নিতে পারি বলুন? কোনো কর্মচারী কি এটা মানবে? সাধ্যের কথা যেটা বলছেন, উনি যেটা বলছেন বারে বারে যে টাকা নেই, এটা সর্বৈব মিথ্যে কথা। সরকারের কাছে টাকা আছে। পঞ্চদশ বেতন যে যোজনা, তাতে দেখা গেছে টাকা ফেরত পাঠিয়েছে, সরকার খরচ করতে পারেনি। আর তাছাড়া যদি টাকা নাই থাকে, তাহলে হঠাৎ করে পার্কের উদ্বোধনে যে কি করে মনে পড়লো যে 4% দিয়ে দিতে হবে? আসলে যেই হাইকোর্ট রায় দিয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চ দুয়ারে কর্মচারী এবং অর্থাৎ নবান্নের সামনে বসতে পারবে, সেই মুহূর্তে উনি আন্দোলনকে শিথিল করার জন্য বা আন্দোলনকে ভাঙার একটা খেলা খেলার জন্য এই 4% ডিএটা ঘোষণা করলেন। কেন উনি পুরোটা ঘোষণা করছেন না? টাকা তো রয়েছে। বারে বারে বলেন এনারা যে সেন্ট্রাল এত লক্ষ কোটি টাকা দিচ্ছে না। আরে জব কার্ডের টাকার সাথে, এমজিএ এনার্জির টাকার সাথে ডিএর টাকা কোথায় অসুবিধা দিতে? কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলে দিয়েছেন ডিএ বাবদ কোনো টাকা সরকারের বাকি নেই। মাননীয় আরেকটা কথা বলেছেন, কালকে শুনছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন দেয়, ওদের এই ডিএ দেয়, পে কমিশন দেয় না। আর পশ্চিমবঙ্গ সরকার পে কমিশন দেয়, তাই ডিএ দিতে পারছে না। যুক্তিটা তো আমি কোথাও বুঝতে পারলাম না। আরে পে কমিশন তো সেন্ট্রাল লাগু করার পর প্রত্যেকটা স্টেট সেটাকে লাগু করে, এবং সেন্ট্রাল যা ডিএ দিচ্ছে তাতে আমাদের বাংলা এগিয়ে, ডিএর হারে পিছনের দিক থেকে এগিয়ে। আপনি যদি তালিকাটা দেখেন পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে, চন্দনবাবু মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছেন ডিএটা হক নয়, ডিএটা অধিকার নয়, তবুও এত অনুরোধ উপরোধ এবং আপনাদের ধর্ণা, যে কথা আপনি বলছেন ধর্ণা কোথাও একটা চাপ সৃষ্টি করছে, এমনকি আদালতও বলেছে। গতকাল আমরা দেখেছি ধর্ণা তলার উদাহরণ দিয়ে উঠেছে আদালতে। সেই সব চাপের মুখে পড়ে কিছুটা হলেও আমরা দেখলাম 10 মাস আগেই 4% না 3% বোধহয় চিরকুটে যে ডিএর ঘোষণা হয়েছিল, আবার গতকাল হলো, কিছুটা করে এগোচ্ছে। এবার যদি বাড়ির অভিভাবক বারবার বলেন যে আমার কাছে টাকা নেই, যতটা আছে আমি দিচ্ছি, তারপরেও আপনারা আপনাদের অবস্থানে অনড়। অভিভাবক, বাড়ির অভিভাবকের মতো কথা বলবে। অভিভাবক যদি বলে তার কর্মচারীদের ঘেউ ঘেউ করবেন না, দয়ার দান, সিঙ্গেল বেঞ্চ বলেছে এটা কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট, ডিভিশন বেঞ্চ বলেছে এটা কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইটস, স্যাট রায় দিয়েছে এটা ফান্ডামেন্টাল রাইটস, তারপরে উনি তো উকিল, উনি তো লটাও ভালো জানেন, কেন উনি বাকি লয়ারদের সাথে কথা বলছেন না যেটা ফান্ডামেন্টাল রাইটস কিনা? অযথা ভুলভাল কথা বললে তো হবে না। এই মুহূর্তে আমি অনিন্দ সিনহা রয়, বারবার যেটা বলা হচ্ছে সত্যি তো, আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, মানে খুব কাছ থেকে ঢিল ছুড়লে এক মঞ্চ থেকে অন্য মঞ্চে যাবে, তিনি ওখানে গিয়ে চোর ডাকাত বলে সম্বোধন করলেন ডিএ আন্দোলনকারীদের। না, সেটা কথা না। এখন ডিএ আন্দোলন যারা করছেন, একটা অংশ সরকারি কর্মচারী তারা করছে। গতকালকে আমরা দেখেছি 4% ডিএ বাড়িয়েছে, সরকারি অনেক অংশের কর্মচারী তাতে সন্তুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কেন্দ্রের সঙ্গে এই পে কমিশনে করা সম্ভব নয়, রাজ্য আর কেন্দ্র দুটো এক করা সম্ভব নয়, কারণ দুটো পে স্কেল আলাদা, এটা বুঝতে হবে। একটা সরকারি কর্মচারী যে পরিমাণ মাইনে পায় সেটা ঠিক আছে, তারা যোগ্যেই পায়, একটা বেসরকারি কর্মচারী সেটা ভাবতে পারে না, তা সত্ত্বেও তাদের ডিএটা তাদের প্রাপ্য কি প্রাপ্য নয়, তাদের অধিকার কি অধিকার নয়, এটা কোর্টের বিচার হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে, না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন উনি যতটা পারছেন ততটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমাদের এখানে অনেক জনকল্যাণমুখী সব প্রকল্পগুলো আছে, সেগুলোতে একটা বিস্তর খরচ হয়। তো সরকারি কর্মচারীদের এদের বুঝতে হবে। আজকে যে ঘটনাটা ঘটলো, পুলিশ, উনিও সরকারি কর্মচারী, ওনাদের সঙ্গে ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে এখানে বাস স্ট্যান্ডের ওখানে অনেক লোক থাকে, অসুবিধা হয়, আপনারা মানে মঞ্চটা একটু সাইডে নিয়ে যান, তাতে ওনারা আপত্তি জানিয়েছেন। তারপরে কোর্টে গেছেন, কোর্ট যায় রায় দিয়েছে, সেটা মেনে নিতে হয়। কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি কর্মচারীদের কোনোভাবেই বঞ্চিত করছেন না। সরকারি কর্মচারীদের উনি দিয়ে দিয়েছেন, গতকালকে ঘোষণা করেছেন
তাতে ওনাদের দাবি হচ্ছে সরকারি কর্ম, হ্যাঁ মানে ওনাদের দাবি হচ্ছে সেন্টারে কেন এক হচ্ছে না, এটা তো সম্ভব হয় না সবসময়, না? বলতে পারি? হ্যাঁ আসবো, অঙ্কন আসবো। ওনার কথাটা ঠিক, একদম ঠিক বলেছেন অনিন্দ্যদা, যে কোনো বেসরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের মতো এরকম ডিএ বা এরকম মাইনের কথা ভাবতেও পারেন না। কোনো বেসরকারি কর্মচারী তো গত 12 বছরে 250 গুণ মাইনে বৃদ্ধির কথাও ভাবতে পারে না, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যের এমএলএদের হয়েছে, মন্ত্রীদের হয়েছে। কোনো বেসরকারি কর্মচারী তো ভাবতে পারে না বুদ্ধ বাচ্চাদের মাইনে ছিল 7,000 টাকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 লাখ টাকা হয়ে গেল। কোন বেসরকারি কর্মচারী ভাবতে পারে? আপনি ভাবতে পারেন? দেখুন, যে কথাগুলো এখন বলা হচ্ছে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না, রাজ্যের ফান্ড কনস্ট্যান্ট আছে ইত্যাদি ইত্যাদি, সব কটা কথা মেনে নিতাম যদি এই কথাগুলো ভোটের আগে বলা হতো। ভোটের জেতার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন? কেন্দ্রীয় হারে ডিএ দেব, এই প্রতিশ্রুতি দিয়ে উনি 2011-এ ক্ষমতায় এসছেন। শুরু করে কবিতা বলেছিলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আপনাদেরকে আমি মনে করাই, বামফ্রন্ট সরকারকে 9.5 লক্ষ কর্মচারীকে ডিএ দিতে হতো। সেই সময় সরাসরি সরকারি কর্মচারী ছিল 9.5 লক্ষ। আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে 4 লাখ কর্মচারীকে ডিএ দিতে হয়। ছাঁটাই হয়েছে, মানুষজন রিটায়ার করেছেন, অনেক মানুষ মারা গেছেন, কিন্তু পশ্চিমবাংলায় আমরা সবাই জানি নিয়োগ হয়নি। কন্ট্রাকচুয়াল কর্মী দিয়ে, অস্থায়ী কর্মী দিয়ে সরকার চালানো হচ্ছে। পুলিশ থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্ট অস্থায়ী কর্মী দিয়ে চালানো হচ্ছে। 9.5 লক্ষ লোককে ডিএ দিতে পারতো বামফ্রন্ট সরকার। তখনও ডিএ বকেয়া থেকে গেছে 10%, 12%, 16% একবার হয়েছিল আমার যতদূর মনে পড়ছে। 40% একটা সময়, তো এই সময় 52% ডিএ বকেয়া হয়েছে মমতা ব্যানার্জির আমলে। কেউ কল্পনা করতে পারেনি। তার পাশাপাশি যে কথাটা পিউ বললে, আমি তার সঙ্গে একটা কথা অ্যাড করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বলেছেন ঘেউ ঘেউ করা কুকুর। বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত সরকারি কর্মচারীদের অনুষ্ঠানে নিজেদের বক্তব্য শুরু করতে নেই বলে আমার মাননীয় সহকর্মীবৃন্দ, যে সরকারি কর্মচারীরা বুদ্ধদেব ভট্টাচার্যের সহকর্মী ছিলেন, তারাই হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেউ ঘেউ করা কুকুর। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতেই পারে, একাংশ যারা ননস্টপ সরকারের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে ওই মঞ্চে বসে, উনি তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ননস্টপ বিষ উগরে দিয়েছেন বামফ্রন্টের বিরুদ্ধে বসে, কিন্তু বামফ্রন্ট সরকারের কোনো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো চতুষ্পদ প্রাণী বলার অধিকার ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত গালাগাল দেন নরেন্দ্র মোদীকে। তার মানে এই নয় যে বিজেপি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চতুষ্পদ প্রাণী বলতে পারেন। এইটা কোনো যুক্তি হতে পারে না পিউ। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার কাছে মানুষ দাবি করছে, এবং দাবি করছে মানে কোনো দয়া ভিক্ষা করছে না। আপনি যে কথা বলে ভোটে জিতে এসছেন, সেইটাই আপনার কাছে মনে করিয়ে দেওয়া হচ্ছে। আপনি দিতে পারবেন না, তাদের দিকে আলোচনা করবেন, কথা বলবেন, পরামর্শ করবেন, ভালো কথা। কিন্তু আপনি তাদেরকে কুকুর বলে গালাগাল দেবেন। ববি হাকিম, একটা লোক স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খায়নি, যে সে আবার সরকারি কর্মচারীদেরকে উদ্দেশ্য করে কদিন আগে, তোমার মনে থাকবে কয়েক মাস আগে, না পোষালে ছেড়ে দাও। তার থেকে বড় কথা কি, যে মাইনে পাচ্ছে তার আবার ডিএ চাওয়াটা আমার কাছে পাপ মনে হয়। স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খাওয়াটা ওর কাছে পুণ্য মনে হয়, আর লোকে নিজের পরিশ্রমের মাইনে চাইবে ববি হাকিমের কাছে পাপ মনে হয়। এইটা হচ্ছে এই সরকার, এগুলোকে বরদাস্ত করতে হবে। আমি আসবো অঘন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে সরকারটা চলছে, এটা সম্পূর্ণ দুর্নীতিতে ভরা আর বঞ্চনায় ভরা। এই যে আজকে নবান্ন কোনো প্রশাসনিক দপ্তর নেই, আর আজকে নবান্ন হয়েছে দুর্নীতি আর বঞ্চনার দুর্গ। সেখানে বসে কেবলমাত্র যারা যোগ্য, সে চাকরি প্রার্থী হোক কিংবা চাকুরিজীবী হোক, তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে, আর বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করা হচ্ছে। দুয়ারে সরকার নিয়ে এরা গর্ব করে। দুয়ারে সরকার কারা করছেন? কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা করছেন না, করছেন এই সরকারি কর্মচারীরা। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সরকারের বিভিন্ন, এই যে প্রকল্পের কথা বলা হচ্ছে না, সেই সরকারের প্রকল্পগুলোকে রাস্তায় বসে বাস্তবায়নের পথে যারা নিয়ে যাচ্ছেন, সেই সরকারি কর্মচারীরা। সেই সরকারি কর্মচারীদের আপনি আজকে এইভাবে অপমান করছেন। কখনো তাদেরকে বলছেন কুকুর, কখনো তাদেরকে বলছেন চোর ডাকাত। আরে চোর ডাকাত তো আপনার মন্ত্রিসভায় রয়েছে, চোর ডাকাত তো আপনার দলের মধ্যে রয়েছে। আজকে যখন আপনি 2009 সালে দাঁড়িয়ে তখন বামফ্রন্টের বিরুদ্ধে বলছেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কথা নেই। আজকে ভুলে গেলেন? আজকে নিজে যখন ডিএ দিতে পারছেন না, ক্ষমতায় আসার পর তখন বললেন যে না, ডিএ একেবারেই কোনো আইনত অধিকার নয়, ডিএ হচ্ছে অনুদান। আর এখানে এই তৃণমূলপন্থী রাজনৈতিক বিশ্লেষক বলছে নিয়ে তর্ক চলতে পারে। বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্য, অবিজেপি শাসিত রাজ্য, তারা যদি কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে, এই রাজ্য সরকার কেন পারছে না? এই ব্যর্থতার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটা নিয়ে না কোনো লুকোছাপা নেই আর অঙ্কন। অনেক নেতাই তৃণমূলের, এমনকি মুখ্যমন্ত্রীও ভাড়ারের টান তা স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যে। টাকা নেই, লোক এমনও বলেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় সেই বক্তব্য, আমি জানি না এত দ্রুত পুরনো বক্তব্য পাবো কিনা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে যদি ডিএ দিতে হয়। আমি তো সেটা না, লক্ষ্মীর ভান্ডারের সাথে আপনি লক্ষ্মীর ভান্ডার কি সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর টাকা মেরে দিচ্ছেন?
তাহলে এই ধরনের প্রকল্প চালাচ্ছেন এক্স্যাক্টলি আমি প্রকল্প চালাবো না না এতগুলো চালাচ্ছে যদি আমি একটা কথা বলতে পারি আমি একটা কথা তুমি কন্টিনিউ করো আমি খালি একটা কথা বলছি মনে করো একটা পরিবারে কোনো কারণে আয় কমে গেছে উপার্জন কমে গেছে কি পরিবারের একটা আর্থিক অনটন এসছে সেই পরিবারে যদি সন্তানকে খাবার না দিয়ে মা সোনার গয়না কিনতে যায় সেই মাকে তুমি কি বলবে আমি মেনে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের এক সেকেন্ড কথা শেষ করে এক সেকেন্ড বাইরে আরো অতিথি আছে অভিষেক আছে আমি একটাই কথা বলছি যে এই সরকার যখন ক্লাবে অনুদান দিতে পারছে যখন ক্লাবে একের পর এক কোটি কোটি টাকা নিজের মাইনে বাড়াতে পারছে নিজের মাইনে বাড়াতে পারছে সবচেয়ে বড় কথা কি বলছে যে না মাইনের 1 টাকাও দেন না বহুবার দাবি করেছেন প্লিজ এমএলএরা খেতে পারছে না তাহলে সরকারি কর্মচারীরা কি কেন কি দোষ করলো শতরূপ যে কথাটা বললো একটা পরিবারে ছেলেকে খাবার না দিয়ে গয়না কিনতে আছে সম্পূর্ণ ভুল কথা বলছে ওই পরে বলছি আপনাকে খাবার তো সরকারি কর্মচারীদের নিশ্চয়ই তারা বেতন পাচ্ছেন তারা যে ডিএটার কথা বলছেন সেইটা বলা হচ্ছে কিছুটা কনসিডার করার জন্য কেন জনমুখী প্রকল্প এতগুলো জনমুখী প্রকল্প আছে আমাদের যে একই পরিবারে ওই একই পরিবারে সরকারের জনমুখী প্রকল্প পাচ্ছে না কোথাও ডিএ বাকি নেই সামান্য টাকাটা দরকার তাকে কিছুটা দেওয়া হচ্ছে নিজের সরকারি কর্মচারীরা এটুকু তারা কনসিডার করে এবং তাদেরকে কিছু দেওয়া হচ্ছে তাদেরকে এই নয় যে তাদেরকে ডিএটা দেওয়া হচ্ছে তাদেরকে ডিএটা দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে 3% দিয়েছিলেন আবার 4% এখন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট টানা দুটো 40 অবধি জানাতে আমরাও পারি একটা স্ট্র্যাটেজিটা বলো শুনে নিন আচ্ছা এখানে সবাই বলবে প্লিজ যাই অভিষেকের কাছে যাই অভিষেক বলবে হাত তুলে বসে আছে অভিষেক এমএলএদের মাইনে ৭,৫০০ টাকা থেকে 1,৮০,০০০ করাটা কোন জনমুখী প্রকল্প এখানে আর শতরূপ তুমি যে ভাই কথাটা বলছিলে না না এক মিনিট আরে অনিন্দদা প্লিজ অনিন্দদা প্লিজ আমি অভিষেকের কাছে যাব কিন্তু তার আগে একটা ছবি এসএলএসটি মিটিং শুরু হয়েছে ব্রাত্য বসুর চেম্বারে এসএলএসটির বিক্ষোভকারীরা যখন মিটিং করছেন তখন বাইরে 2022 টেট উত্তীর্ণরা তারাও প্রতিবাদে শামিল হয়েছেন তারা মুখে কালি মেখেছেন দেখাবো একদিকে বৈঠক হচ্ছে অন্যদিকে সেই দফতরের বাইরে যেখানে বৈঠক হচ্ছে কালি মেখে প্রতিবাদ করছেন আর এক দফার চাকরি প্রার্থীরা এরা 2022 টেট উত্তীর্ণরা আমি অভিষেকের কাছে যাব হ্যাঁ অভিষেক আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে বা অনেক জায়গাতে একটা বক্তব্য শুনে থাকি যে ডিএ দিতে গেলে জনমুখী প্রকল্প বন্ধ হয়ে যাবে আমি জানি না পিউ আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন করতে যে কালকে যদি তোমার চ্যানেলের কর্ণধার বলে ক্যামেরা কিনতে হবে বলে তুমি স্যালারি পাবে না তুমি তার সঙ্গে সহমত হবে কেন সহমত হবে না তার কারণটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইকোনমিক্স বা অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এটা বলে যে দুটো আলাদা খাত কস্ট অ্যান্ড বেনিফিট হচ্ছে আমার বাজেটারি প্রভিশন মানে আমার বাজেটে আমার স্যালারি আমার পেনশন আমার এইগুলো পার্টে থাকে এবং জনমুখী প্রকল্প যেগুলো অ্যাডহক ভিত্তিতে হয় তার একটা আলাদা ফান্ড থাকে বা আমার একটা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থাকে কালকে যদি সুনামি চলে আসে কালকে যদি কোভিড চলে আসে তাদের জন্য যদি আমাকে একটা টাকা সরিয়ে রাখতে হয় ওটা আমার আপদকালীন টাকা তার মানে এই নয় যে আমি তোমাকে স্যালারিটা দিতে পারবো না এইটা হচ্ছে প্রথম যুক্তি দ্বিতীয় যুক্তি এটা তো স্যালারির অংশ বলেই মানে না এটা যে স্যালারির মতো অবভিয়াস সেটাই তো স্বীকার করছে না রাজ্য বলছে এটা অধিকারী নয় এটা এক্সট্রা না আসলে ফারাকটা বুঝতে হবে অভিষেক সরকার মনে করছে এটা এক্সট্রা এটা বেসিক নয় অ্যাবসলিউটলি এবার দেখো সরকার কি মনে করছে না করছে তার উপর তো আইনটা নির্ভর করছে না ভারতবর্ষে জব কোড বলে একটি বস্তু আছে এবং 1972 সালে সেই জব কোডটা রিনিউ হয় সেখানে বলা হয়েছিল যে সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ দ্য নেম সাজেস্ট এটা হচ্ছে মহার্ঘ ভাতা সিপিআই কস্ট প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমি আর তুমি যখন আলোচনা করছি এটা এখন ভারতবর্ষের 5.5% এই 36% দিয়ে দেওয়ার ফলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2017 সালের যে আমার মুদ্রাস্ফীতি ছিল তার সমতুল হলো এবার তুমি একটু স্মৃতিশক্তিতে আঘাত দাও 2017 সালে মুসুরির ডালের দাম ছিল 60 টাকা কেজি আজকে 140 টাকা কেজি মিনিকিট চালের দাম ছিল 70 টাকা তখন এই 35 টাকা এখন 70 টাকা পেট্রোলের দাম ছিল 80 টাকা এখন 110 টাকা এই জিনিসগুলো আছে বলে আমার সিপিআইটা থাকে কস্ট প্রাইস ইন্ডেক্স এবার মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই মানতে চান না মুখ্যমন্ত্রী তো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন অতএব মুখ্যমন্ত্রী মানা না মানাতে তো আর আইনটা বদলে যাবে না
যেটা সেখানেই তো ডিএটা গেছে আটকে। অভিষেক, আমি আসবো। আমার একটা প্রশ্ন, ধরুন যারা চাইছে বারবার আমাদের দিন রাস্তায় বসেছেন ডিএ আন্দোলনকারীরা, আপনারা তাদেরকে বলছেন চোর ডাকাত ঘেউ ঘেউ করবে না, আর পারবো না দিতে, অথচ যারা চায় না ক্লাব কমিটিগুলো, দুর্গাপুজো কমিটিগুলো ঢেলে ঢেলে সেখানে টাকা দেন, এটা কেন বলুন তো? মানে এই লজিকটা কি অনিন্দদা? আচ্ছা, আমি আসবো অনিন্দদা, এই প্রশ্নটাকে আমি দিতে পারি? হ্যাঁ আসবো অনিন্দদা। আমি ব্যাপারটা বলি, দেখুন দুর্গাপুজোতে দেওয়া উচিত কি উচিত নয়, লক্ষ্মী ভান্ডার দেওয়া উচিত কি উচিত নয়, স্বাস্থ্য সাথে দেওয়া না কোথায় দেওয়া উচিত সেটা তো সরকার ঠিক করবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে বলতে হবে, ওখানে দেন, যারা চায় না তাদের দেন, যারা চায় তাদের দেন না কেন? চাওয়া না চাওয়ার ব্যাপার নয়, ডিএটা তো তাদেরকে দেওয়া হচ্ছে। প্রসঙ্গ হচ্ছে তারা যে হারে ডিএটা চাইছে, সেই হারে দেওয়া সম্ভবপর নয়। এই যে অভিষেক যে কথাটা বলছিল, তাদের বেতন, তারা কি বেতন পাচ্ছে না? নিশ্চয়ই বেতন পাচ্ছে, ডিএটা পাচ্ছে যারা, কেন সম্ভব নয় বলুন? কিন্তু যে হারে সব রাজ্য পারলে আপনি পাচ্ছেন না কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে স্কেল, সেই পে স্কেল তো হতে পারে না। কেন হতে পারে না? বিভিন্ন রাজ্যে কমই আছে। আচ্ছা, আমার সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীও আছেন। আমি একবার দেবযানীর কাছে যাই। দেবযানী, তো ডিএ আন্দোলনকারীদের বক্তব্য আমরা শুনলাম, আর একটা বৈঠক হচ্ছে, কোথাও কি আশার আলো তৈরি হচ্ছে, নাকি আবার এই মানসিকতাই আমাদের সবার মধ্যে রয়েছে, আর একটা বৈঠক, আর একটা তারিখ, ব্যর্থ প্রচেষ্টা ছাড়া কিচ্ছু নয়? আমরা কিন্তু আমাদের দাবিটা সেই এক জায়গাতেই রেখেছি। আমাদের দাবি কিন্তু অপরিবর্তনীয়, যে আমরা সমস্ত যোগ্য বঞ্চিতরা চাকরি চাই। আর গত 20 তারিখে এসএসসি কমিশন থেকে একটা হলফনামা দিয়েছে যে মাল্টি লেয়ার যে করাপশনটা হয়েছে সেটা তারা স্বীকার করে নিয়েছে, এবং তার একটা হলফনামা দিয়েছে কতজন ক্যান্ডিডেট, তাদের নাম পরিষ্কারভাবে কোর্টে জমা দেওয়া হয়েছে। তাহলে আজকের যে বৈঠকটা আমরা চাইছি আর কোনো রকম ডেট নয়, এবারে ডেড লাইন চাই, যে যোগ্য কারা অযোগ্য কারা তারা যখন চিহ্নিত হয়ে গেছে, এবার যোগ্য বঞ্চিতদের আমরা চাকরি দেব। কিভাবে দেব সেই পথ সরকারকেই বাঁচতে হবে। সরকার যে বারবার বলছে কোর্টে ছোটার জন্য আটকে আছে, পদও আছে, ইচ্ছাও আছে, শুধু এই মামলার জন্য আটকে আছে। কোর্টটা সম্পূর্ণ রকমভাবে অজুহাত ছাড়া এটা কিছু নয়। বারবার রেসপন্ডেন্ট পার্টির ওপর দায় ঠেলে দেওয়া হচ্ছে, দিয়ে ডেটের পর ডেট তৈরি নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই ডেটের পর ডেট আসবে কেন? কিসের জন্য সরকার আমাদের এই নিয়োগের ব্যাপারে সদিচ্ছা কেন দেখাচ্ছেন না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। অযোগ্য প্রার্থীদের লিস্ট বেরিয়ে গেছে, কমিশন তার হলফনামা জমা দিয়েছে, এরপরেও সরকারের আর কি কোনো রকম আইনি জটিলতার কথা? আপনারা তো বিচারপতির বাড়িতেও গিয়েছিলেন, মনে হয় না যে সেটা আর মানায়। বিচারপতির বাড়িতে আমরা যাইনি, গেছিল ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনরা, কিন্তু প্রত্যেকেরই দাবি একই জায়গায়। আমি প্রত্যেকের দাবি একই জায়গায়। দেবযানী, আসবো আমি চন্দনবাবুর কাছে আরেকবার যাব। চন্দনবাবু, খুব নির্দিষ্ট করে স্পষ্টভাবে না হলেও বারবার এই ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে, আপনাদের আন্দোলনের পিছনে, যে কোনো আন্দোলনই, আপনাদেরটা তো বটেই, পলিটিক্যাল মোটিভেশন রয়েছে, মদত রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কোনো দলের নয়, জনগণের দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। আমরা আমাদের হকের দাবিটা চাইছি। কোন দল ক্ষমতায় থাকবে বা কোন দল আগামী দিনে ক্ষমতায় এসে রাজনীতি করবে সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আগামী দিনে অন্য কোনো দল আসলেও আমরা তারও কর্মচারী, কারণ সেটাও পশ্চিমবঙ্গ সরকার। আর এখন যিনি রয়েছেন তিনিও পশ্চিমবঙ্গ সরকার। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করছি যে আমাদের বকেয়া হকের দাবিটা আপনি মিটিয়ে দেন। শুধু পলিটিক্যাল মোটিভেশন আছে আপনাদের সঙ্গে? অন্য কোনো দল, কোনো রং, কোনো মদত? আমাদের দেখুন, আমাদের মধ্যে কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, কিন্তু আমাদের এই মঞ্চে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমরা বারে বারে তৃণমূল কংগ্রেসকে আহ্বান জানিয়েছিলাম, ওনারা কোনো কারণবশত আমাদের এই মঞ্চে উপস্থিত হতে পারেননি বা আসেননি। অনেক ধন্যবাদ চন্দনবাবু। দেবযানী, নবান্নের সামনে এই মুহূর্তে ডিএর জন্য ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ, সেখানে পৌঁছে গিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলছেন শুনবো। রাজ্য অধিকার ডিভিশন বেঞ্চ বারবার বলেছে, তার এতৎসত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা অনুদান। ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না, তো ওর নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই। বোধ বুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান। একেবারে মূর্খের মতো কথা বলছেন, এবং সেজন্যই তিনি জোর জুলুম করে তা আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আদালতে গিয়ে
নির্দেশ নিতে হয়েছে। ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছিল, ডিভিশন বেঞ্চ ওদের আবেদন শোনেনি। আমাদের অনুরোধ করেছে আপনারা একটা দিন কম করুন। আমরা বরং ডিভিশন বেঞ্চের আবেদনটাকে সম্মান জানিয়েছি। সরকারি কর্মচারীরা তারা একদিন তাদের অবস্থান কমিয়ে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষে যদি সামান্য বোধ বুদ্ধি থাকে তাহলে তারা এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ। মাঝপথে আমাদের গাড়ি পর্যন্ত পুলিশ আটকে দিচ্ছে চেক করার জন্য। কিসের পুলিশের নিজেদের মধ্যে আতঙ্ক, কিসের নিরাপত্তার ভয়? এরা নিজেরা আতঙ্কে ভুগছেন, কেন ওরা অন্যায় করছেন, অসাংবিধানিক কাজ করছেন, সেজন্য ভয় পাচ্ছেন। ব্যবহার করা হয় বেআইনি কাজ করার জন্য, বেআইনি কাজ, এবং তার পক্ষে পুলিশকে ব্যবহার করা হয়, সেজন্যই এটা হয়েছে। তা নাহলে পুলিশের কোনো অধিকার নেই শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকম বাধা দেওয়ার। অসভ্য বর্বর সরকার চলছে পশ্চিমবঙ্গের বুকে। 2011 পর থেকে আমরা দেখেছি এখানে যারা চুরি, জোচ্চুরি, রাহাজানি, বদমাইশি, গুন্ডামি করে তারাই সরকারের প্রশাসনের সাহায্য পায়। যারা ন্যায্য দাবি নিয়ে লড়াই করে তারা পায় না। সংঘাত তো চরমে ওঠার মুখে, তার কারণ 4% বাড়ুক আর যাই বাড়ুক, যতক্ষণ না কেন্দ্র রাজ্যের ফারাক মিটবে ততক্ষণ এই অবস্থান, ধর্ণা, আন্দোলন চলবে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই মুহূর্তে পরিচয় করে দিয়ে আরও একবার শতরূপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন, অনিন্দ্য সিনহা রায় রয়েছেন, অঙ্কন দত্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দন চট্টোপাধ্যায় এবং দেবযানী মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। চন্দন এবং দেবযানী দুজনেই আন্দোলনকারী। চন্দন ডিএর জন্য আন্দোলন করছেন আর দেবযানী চাকরির জন্য। স্বাগত প্রত্যেকে আরও একবার দুপুরের এই বিতর্কে। আমি এই পর্বে অনিন্দ্যদাকে দিয়ে শুরু করবো। অনিন্দ্যদা, বেসিক ব্যাপারটা হচ্ছে দিকে দিকে বিক্ষোভ। সরকারের ভূমিকা নিয়ে কেউ খুশি নয়, না চাকরি, এবং এক একটা ফিল্ড যদি তাকানো যায় সেখানেই দুর্নীতির আঁকড়া তৈরি হচ্ছে। দেখুন, বালু দফতর ছিল বন, 2.5 বছর ধরে নাকি সেই বনের দফতর থেকে খাদ্যের দফতরের চুরি হয়েছে বলে এখন ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছেটা কি? না, আপনাকে বলি, আপনি যে দুর্নীতির কথা বলছেন, দেখুন দুর্নীতি প্রমাণ করতে হবে। একটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ আসছে, না আপনার সব আপনি বলবেন, আপনার সব আপনি বলবেন, আরে আরে আপনার সব আপনি বলবেন। তদন্তকারীরা তাদের তদন্ত করছে। এটা কি এই যে চেহারাগুলো রোজ আমরা দেখাই, এই যে ওরা রাস্তায় বসে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়, থেকে আমাদের গরিমা বাড়ে, বাংলার ভাবমূর্তিটা উজ্জ্বল হয়? না, একদমই না। তারা ভালো লাগে আপনাদের দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে যেখানে প্রোটেক্টেড প্লেস, সেখানে গিয়ে তারা যেতে হচ্ছে কেন? তাদেরকে যেতে দেওয়া উচিত, সেটা নয়। আজকে ঘটনা সেটা নয়। মমতা আজকে যেমন এসএলএসটি এর সঙ্গে কথা বলা হয়েছিল চলছে, আজকে এই সরকার সচেষ্ট। এই সরকার বলেছিলেন যাদের অযোগ্য চাকরি পেয়েছে সেটা কোর্টে বিচার্য, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হোক, যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক। সেই সময় কিন্তু কোর্টে চলে গিয়ে ওটাকেও বাধা দেওয়া হচ্ছে। এই আইনি জটিলতার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আজকে এসএলএসটিদের আবার তারা গেছে, তাদের মিটিং হচ্ছে। আরে কেউ কি মানে শখ করে 1000টা রাত রাস্তায় কাটায়? শখ করে 1000টা দিন রাস্তায় কাটায়? কথা বলছি না, আনন্দ করে সচেষ্ট। বারবার কোর্টে চলে গিয়ে আটকে দেওয়া হচ্ছে না। কথা হচ্ছে, একটা কথা বলি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এনারা গেছেন বলে যদি চ্যাংদোলা করে তুলে দেওয়াটা, ওটা প্রোটেক্টেড এরিয়া মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে বলে এটা যদি জাস্টিফাইড হয়ে থাকে, তাহলে 2009 যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে চলে গেছিলেন, বামফ্রন্টের উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যাংদোলা করে গাড়িতে তোলা। তো সেটা আমরা করিনি বলে আমরা লজ্জিত নই, আমরা গর্বিত। বিরোধী রাজনীতির পরিসরটাকে রক্ষা করাটাও সরকারের কাজ। মানুষ যাতে সরকারের বিরোধিতা করতে পারে সেটাকে গ্যারান্টি করাটাও একটা গণতন্ত্রের সরকারের কাজ। এটা আমরা বুঝতাম, এরা বোঝে না, এই সমস্ত মূর্খের মতো যুক্তি দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কথাটা ইনি এখানে দাঁড়িয়ে বলছেন, আমি আপনার ব্যক্তিগতভাবে শুভচিন্তক হিসেবে আপনারা একটা কথা বলছি, আপনি যদি এটা বেশি বলেছেন না, এখান থেকে এই আপনাদের এই ক্লিপটা নিয়ে কোর্টে পাঠিয়ে দেবো। হাইকোর্ট রায় দিয়েছে কয়েকদিন আগে, আমরা সবাই জানি, আদালতে মামলার জন্য চাকরি হচ্ছে না এই কথাটা বলা যাবে না, কেননা এটা একটা মিথ্যে কথা, দ্যাট ইজ অ্যামাউন্টিং টু কন্টেম্প্ট অফ কোর্ট। আদালতের মামলার জন্য কোথাও কোনো নিয়োগ আটকে নেই। যারা বেআইনিভাবে চাকরি বসে আছে তৃণমূলকে টাকা দিয়ে, তাদেরকে লাথি মেরে চাকরি থেকে তাড়ানোর মামলা চলছে আদালতে, এবং যে চোরগুলো টাকা খেয়েছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর লড়াই চলছে আদালতে। কোথাও আদালতের রায়ের জন্য একটা নিয়োগও আটকে নেই। আমি আপনাদেরকে বলি, বহুবার বলেছেন না, এটা উনি অসত্য কথা বলেছেন, এবং আদালত আপনারা কি তখন কোর্টে কিছু না, এবং সেইটা করা হয়েছিল বলেই আদালত এই রায় দিয়েছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলা বন্ধ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চামচারা বলছে। আমি একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান, উনি চুপ করে গেছেন।
গেছেন। 3 নম্বর কথা হচ্ছে, আমি তোমাদেরকে দুটো জিনিস খালি মনে করাই প্রিয়। এক হচ্ছে এই SLST ছেলেমেয়েগুলোর সামনে 2019 সালের এপ্রিল মাসে, আমার খুব ভুল না হলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলে এসেছিলেন প্রেস ক্লাবের বাইরে, নিয়োগ এখন আমি করতে পারছি না, নোটিফিকেশান ইস্যু করতে পারছি না। তার কারণটা হচ্ছে লোকসভা ভোট এখন চলছে, প্রক্রিয়া চলছে, নোটিফিকেশান যেই দিন 19-এর লোকসভা ভোট শেষ হবে এবং নতুন সরকার তৈরি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে, আমি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবো। পরের লোকসভা ভোট এসে গেল, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে কোর্টের জন্য আটকে আছে কিছু। তার থেকে বড় কথা, এখানে যে SLST ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে তার 3 হাত দূরে গ্রুপ ডির ছেলেমেয়েরা ওখানে বসেই ধর্ণা দিচ্ছে। কার দপ্তর? মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। ওই দপ্তরের নিয়োগ নিয়ে কটা মামলা চলছে আদালতে? 0, একটাও মামলা নেই, একটা মামলা নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে নিয়োগ হচ্ছে না, সেই ছেলেমেয়েরাও রাস্তায় বসে আছে। সুতরাং এই সমস্ত ফালতু কথা এখানে দাঁড়িয়ে বলবেন না যে আদালতে মামলার জন্য আটকে আছে। দেখুন, আমার মনে হয় এখানে তৃণমূলপন্থী যে রাজনৈতিক বিশ্লেষক এসেছেন ওনার হয়তো জানা নেই যে এসএসসির হলফনামা দিয়ে বলেছেন যে ভুরি ভুরি হাজারে হাজারে সংখ্যক নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিটা প্রমাণিত। ওএমআর শিট ট্যাম্পারিং করে ওএমআর শিটে সাদা ওএমআর শিট জমা দিয়ে যে চাকরিগুলো হয়েছে, এগুলোর পর আপনার মুখে আর একটু মনে হয় যে দুর্নীতি হয়নি, আইনি জট বলে দুর্নীতিকে ধামা চাওয়া দেওয়া যায়। আজকে রায়টা দিক যে হ্যাঁ এটা হয়েছে দুর্নীতি, সেই রায়টা কোথায়? বারবার রায় দিয়েছে, রায় আছে, সেগুলো আটকে রায় যদি না কেউ কোর্টে আটকে নেই, কোথাও কোর্টে আটকে নেই, কোর্টে আরে রায় আছে কি নেই, আদালতে কি বললো না বললো থেকে বড় কথা চাকরিগুলো কোথায়? আদালত কিন্তু বেরিয়ে গেছে। দেবজানি মনে পড়ে যাবে একটা কথা বলছি, এক রায় চাই তো আপনার একটা সেন্টেন্স শুনুন, পরিষদের মেয়ে এক সেকেন্ড আরে একজন রে বাবা, একজন বললে হবে না, এক এক করে বলছি কি আমি রায় চাই তো আপনার শুনুন বলে দিচ্ছি। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরিটা দুর্নীতি করে বেআইনি চাকরি, রায় আছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সেই রায় মাথায় নিয়ে এমনকি ওর বাবা পরেশ অধিকারী একটা অ্যাপিল পর্যন্ত করেনি, ওটা রায়। আচ্ছা, আমি বৈঠকের ভিতরে ছবি দেখাবো, বৃষ্টি মুখোপাধ্যায় বেআইনি চাকরি করেছিল, ওটা রায়, ওটা কোনো প্রার্থীরা ব্রাত্য বসুর দপ্তরে এই মুহূর্তে বৈঠক করছেন, তার ভিতরে ছবি সামনে এসেছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। SLST চাকরি প্রার্থীদের অনেকেই রয়েছেন সেখানে, ব্রাত্য বসু রয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। আমরা জানি না এই বৈঠকটা অন্তত ফলপ্রসূ হবে নাকি আরো একটা ব্যর্থ বৈঠকে পরিণত হবে। কুণাল ঘোষ রয়েছেন, তিনি মধ্যস্থতাকারী, তার বাড়িতেই তো গিয়েছিলেন SLST চাকরি প্রার্থীরা রাত্রিবেলায়, বিচারপতির বাড়িতে তো সত্যি তো সরকারের কেউ নন, তিনি দলের মুখপাত্র। আমি একটা জিনিস বলতে চাই, এখানে আমার মনে হচ্ছে ব্রাত্য বসুকে দেখে উনি সানি দেওলের থেকে অত্যন্ত অনুপ্রাণিত। সানি দেওলের ওই তারিখ পে তারিখটা দেখে উনি তার বলেছেন যে তারিখ পে তারিখ। আমি দেবজানির মত জানতে চাইবো। দেবজানি, আমি জানি না এই ছবিটা আপনি দেখছেন কিনা, আপনাদেরই প্রতিনিধিরা ভিতরে বসে রয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের যে বৈঠকটা হচ্ছে এখানে কিন্তু আইনি যে জটিলতার কথা বারবার বলা হচ্ছে না, এই আইনি জটিলতাটা শিক্ষা দপ্তর তৈরি করেছে। তারাই কিন্তু যোগ্য অযোগ্য মিলিয়ে হলফনামাটা দিয়েছিল বলেই এই জটিলতা তৈরি হয়েছে। তারা যদি শুধু বলতো যে যোগ্যদের আমরা চাকরি দেব, আজ হয়তো এই জটিলতাটা থাকতো না। তাহলে শিক্ষা দপ্তর যখন এই জটিলতা তৈরি করেছে, এই জটিলতা কাটানোর দায়ভার সম্পূর্ণ শিক্ষা দপ্তরের। আর আজকে আমরা আশা করছি ওখানে বসে তারা এই জটিলতা কাটিয়ে যোগ্যদের হয়ে হলফনামা দেবে। গত 20 তারিখে যখন অযোগ্যদের পুরোপুরি হলফনামাটা দেয়া হয়ে গেছে, আজ আমরা যোগ্যদের হয়ে একটা হলফনামা দিতে মানে শিক্ষা দপ্তর জমা দিক, সেটা চাই। আমরা চাই শিক্ষা দপ্তর বলুক আমরা যোগ্যদের এবার নিয়োগটা দেব। আর আজকেই তার নোটিফিকেশনটা আমরা দেখতে চাই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। দেবজানি, আমরা সকলে এটাই চাই যে আর রাস্তা নয়, এবার একটা ব্যবস্থা হোক। কিন্তু বাই চান্স যদি না হয়, যদি আরও একটা ব্যর্থ বৈঠক হয়, তার কি এই আখ্যানই চলবে? এভাবেই চলবে ঠিক যেভাবে ডিএও চলছে? চন্দনবাবু, মানে এটার মধ্যে কোথাও কোনো সমাধানের আশা রাস্তা কিন্তু দেখা যায় না, দেখা যাচ্ছে না। আপনারা একটা নির্দিষ্ট আদর্শকে আপনাদের মাথায় রেখে কাজটা নিয়েছেন। তার মূল কথা হচ্ছে যে আমরা মানুষের সেবা করব। আমাদের চন্দনবাবু, আপনার ওখান থেকে আমি বোধহয় বিকাশ ভট্টাচার্যের বক্তব্য শুনতে পাচ্ছি। আমি আবার আসবো। অভিষেক। হ্যাঁ অভিষেক, কথা হচ্ছে যে তুমি যদি মানে অবজেক্টিভ প্রশ্ন যদি এটা থাকে যে আজকের বৈঠকটা ব্যর্থ হবে কি হবে না, আমি 10 টাকা স্ট্যাম্প পেপারে এক্ষুনি সই করে লিখে দিতে পারি আজকের এই মানে বৈঠকের পর একটা অশ্বডিম্ব প্রসব হওয়া ছাড়া কিচ্ছু হবে না। লেট মি বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। কেন হবে না বলে দিই। তার কারণটা হচ্ছে অ্যাজ পার রুল অফ এমপ্লয়মেন্ট, যাদেরকে তুমি চাকরি দিয়েছো তারা অযোগ্য হোক সুযোগ্য হোক যা খুশি হোক,
যতক্ষণ না তুমি রুল চেঞ্জ করছো বা কোর্ট প্রসিডিং পাচ্ছ, তাদেরকে চাকরি থেকে সরাতে পারবে না। চাকরি থেকে না সরালে ভ্যাকুয়াম ক্রিয়েট হবে না, ভ্যাকুয়াম বা ভ্যাকেন্সি ক্রিয়েট না হলে তুমি নতুন চাকরি দিতে পারবে না। মানে এটা হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে। এবার আমার একটা প্রশ্ন, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোকা মনে করি? উত্তর না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাটিগণিতটা খুব সিম্পল। একদিকে 14 লক্ষ সরকারি কর্মী যারা ডিএ চাইছেন, আরেক দিকে হচ্ছে গিয়ে 10 লাখ বা 10 কোটি বা 9 কোটি ভোটার, ঠিক আছে? এবার এই 10 কোটির থেকে 14 লক্ষ যে কোনো মুহূর্তে সংখ্যায় কম। শুধু এখানে যদি সংখ্যায় উনি আটকে রাখতেন গল্পটা অন্যরকম হতো। উনি যেটা করলেন, ওনার পক্ষের অর্থনীতিবিদদের দিয়ে, আমি যাদের নাম করতে চাইছি না ফর অবভিয়াস রিজনস, উনি এমন একটা ন্যারেটিভ সেট করতে চাইলেন যে সরকারি কর্মীরা তো অফিসে গিয়ে কাজ করেন না, তারা আবার দিয়ে চাইছেন কোন মুখে? তুমি ভাবো, তুমি যদি তাহলেও তো সেই ব্যর্থতা তার উপরেই বর্তায়। এক্স্যাক্টলি, তুমি কাজ না করাতে পারার ব্যর্থতা। তুমি একটা লোকের ন্যায্য পাওনাটাকে নেগেট করবার জন্য তাকে ভিকটিম না বানিয়ে তাকে রাক্ষস বানাচ্ছো, তাকে ডেমোনাইজ করছো। এইটা হচ্ছে অপরাধ। কি কাজ করা না করা দেবে বলো তো? আপনি বলবেন অভিষেক কথা উত্তর এক করে। 2021 সালের জুলাই মাস থেকে একটা লোক জেলে বসে আছে, আজকে 2023-এর ডিসেম্বর মাস। এতদিনও প্রত্যেক মাসে মাসে তার মাইনেটা কিন্তু এমএলএ হিসেবে তার মাইনে তার অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে। তাকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করিয়ে বেহালায় একটা ইলেকশন করালেন না, যাতে বেহালার মানুষ একজন এমএলএ পান এবং যাতে ওখানকার এমএলএ মাইনে পেয়ে কাজটা করে। জেলে বসে বসে মাস গেলে লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে, এরা আবার কর্মচারীর কাজ বিচার করবে। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার বলছি, যতদিন এই সরকার থাকবে ততদিন এই সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রেও এই যে মাত্রায় ডিএ দেওয়ার প্রয়োজন সেটাও পারবে না, আর চাকরি প্রার্থীদের সাথে তো পারবে না। কুণাল ঘোষকে নিয়ে গেছে প্রশাসন আর তৃণমূল দল মিলেমিশে একাকার হয়ে গেছে। ওখানে কি করতে গেছে? আমরা দেখেছিলাম ক্যামাক স্ট্রিটের অফিসে মিটিং হয়েছে, কি হয়েছে? সেটার ফলশ্রুতি কি হয়েছে? যেটা অভিষেক ব্যানার্জি রেজাল্ট দিতে পারেনি, কুণাল ঘোষ পারবে। আমি বলি, আজকে কুণাল ঘোষের কাছে ওনারা গেছিলেন, ওনারা আবেদন করেছিলেন, কুণাল ঘোষ মধ্যস্থতা করেছেন কেন? এবং সেটা আজকে বিকাশ বাবু ওখানে গেছেন, দালালি করতে লাগে নাকি? যোগ্যতা রয়েছে, পরীক্ষা দেবে, চাকরি পাবে ছেলেরা। আরে একজন আপনারা দিলীপ ঘোষ ওখানে যান, আরে ওখানে গিয়ে আরে কি করতে আরে উত্তরটা শোনা যাচ্ছে না, অঙ্কন প্লিজ। চাকরি দিতে পারবে তা তো নয়, পরীক্ষা দেবে, চাকরি পাবে, এটাই তো নিয়ম সারা দেশে। সরকার ঠিক না, এভাবেই আটকে আছে নিয়োগটা। 1000 পেরিয়ে 2000 হয়তো হবে, তারপরও সমাধান হবে তো? বেসিক প্রশ্নেই শেষ করব, যার উত্তর কোনো ডিবেটে মিলবে না কোনোদিন। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকুন TV9 বাংলা।